আসলে যতই দিন যাচ্ছে পানির দূষণ বাড়তেছে এবং ওয়াটার পিউরিফায়ার এখন আর লাক্সারিয়াস প্রোডাক্ট নয়, এটা একটা এসেনশিয়াল প্রোডাক্ট। পানির প্রবলেমগুলি কোনো এক এক জায়গায় এক এক ধরনের প্রবলেম। কোথাও লবণাক্ততা বেশি, কোথাও পানিতে আর্সেনিক আছে, কোথাও আয়রন আছে, কোথাও ম্যাঙ্গানিজ আছে। জাতিসংঘ কিন্তু পানিকে দেখা যাচ্ছে মানবাধিকার হিসেবে তারা ঘোষণা করেছে। এক্স্যাক্টলি। তো এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে কাজ করছেন? আসলে নিরাপদ পানি একজন মানুষের মৌলিক অধিকার। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন বিজনেস টকে, সাথে আছে আমি শালীন। আর আমার সাথে আজকে আলোচনা যুক্ত হয়েছেন ABM জাহিদুল ইসলাম। তিনি চেয়ারম্যান হিসেবে আছেন গ্রিন ডট লিমিটেডে। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমি যতটুকু জেনেছি আপনারা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার নিয়ে কাজ করছেন। Exactly. তো এই ওয়াটার পিউরিফায়ারটা আসলে বাংলাদেশের মানুষের জন্য এটা আসলে কিভাবে কাজ করছে? মানে আমাদের তো আসলে বিশুদ্ধ পানি খুবই কম পাওয়া যায়, বা বিভিন্ন এলাকা আছে যে পানি দূষণ অনেক বেশি হচ্ছে। তো এই সমস্যাটাকে আপনারা কিভাবে আসলে সলিউশনটা দিচ্ছেন আপনাদের পিউরিফায়ারগুলোর মাধ্যমে? আসলে যতই দিন যাচ্ছে পানির দূষণ বাড়তেছে এবং ওয়াটার পিউরিফায়ার এখন আর লাক্সারিয়াস প্রোডাক্ট নয়, এটা একটা এসেনশিয়াল প্রোডাক্ট। প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য সেফ ওয়াটার, নিরাপদ ওয়াটার অবশ্যই প্রয়োজন, এবং এটা নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করে যাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে জাতিসংঘ কিন্তু পানিকে দেখা যাচ্ছে মানবাধিকার হিসেবে তারা ঘোষণা করেছে। তো এই ব্যাপারটা আসলে আপনারা কিভাবে কাজ করছেন? আসলে নিরাপদ পানি একজন মানুষের মৌলিক অধিকার। এটা আপনাকে যে কোনো মূল্যে একটা রাষ্ট্রের, সমাজের, ইভেন সিভিলাইজেশনের একটা রেসপন্সিবিলিটি, দ্য সেফ ওয়াটার নিশ্চিত করা প্রতিটা মানুষের জন্য। আমাদের দেশে তো যেটা হয়, পানি সংকট অনেক বেশি, যেটা আমি শুরুতেই বলছিলাম যে পানি সংকট অনেক বেশি। আপনার কি মনে হয় পানি সংকটটা কি আসলে এটা আমাদের আবহাওয়ার জন্য, নাকি আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান সেটার কারণে, বা অবকাঠামোগুলোর কারণে? আসলে পানি সমস্যার জন্য অনেকগুলি কারণ দায়ী, শুধু আসলে একটা কারণকে নিশ্চিতভাবে বলা যাবে না। যেটা এক সময় হচ্ছে যে আমাদের নিরাপদ পানির সোর্স অনেক বেশি ছিল, যেমন আন্ডারগ্রাউন্ড ওয়াটার একসময় সেফ ওয়াটার হিসাবে আমরা নিশ্চিত করতাম। তো সেখানেও আর্সেনিক সহ বিভিন্ন কেমিক্যাল দূষণে দূষিত। তারপরে আমাদের ওয়াটারের আরেকটা বড় সোর্স রয়েছে যে সারফেস ওয়াটার। আমাদের দেশের নদীমাতৃক একটা দেশ, অনেক নদী নালা রয়েছে। তো সেখানেও অপরিকল্পিত শিল্পায়নের জন্য, শিল্প বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেটাও আসলে আর সুপেয় পানি হিসেবে নাই, সেটা দূষণ বেড়েছে। তারপরে ক্লাইমেট চেঞ্জের জন্য, যেটা হচ্ছে যে আমাদের যেখানে সুপেয় পানি, লবণাক্ততা একটা অনেক বড় ইস্যু। একসময় আমরা শুধু জানতাম যে সাগরের পানি লবণাক্ত, তো যতই দিন যাচ্ছে আমাদের নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। অতএব দিন যাওয়ার সাথে সাথে নিরাপদ পানির সাথে আমাদের দূরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেমন আপনি যেটা বললেন যে লবণাক্ত পানির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। খুলনা এলাকা বা আপনার ওই সাইডে দক্ষিণ অঞ্চল যেগুলো আছে, সেখানে দেখা যায় লবণাক্ত পানির পরিমাণ অনেক বেশি। ওখানে মানে এত আয়রন পানিতে থাকে। তো আপনাদের যে ওয়াটার পিউরিফায়ার নিয়ে যেহেতু কাজ করছেন আপনাদের এই ওয়াটার পিউরিফায়ার দিকে কোনোভাবে এই লবণাক্ত পানিগুলো বা আয়রনযুক্ত যে পানিগুলো আছে সেগুলো কি কোনোভাবে কিওর করা সম্ভব কিনা? ডেফিনেটলি সম্ভব। আসলে ওই অন্য পিউরিফায়ার বা অন্য কোম্পানির থেকে আমাদের বেসিক ডিফারেন্স হচ্ছে যে আমরা ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস করে আসলে পানির প্রবলেমটা প্রথমে আইডেন্টিফাই করি এবং ওই প্রবলেম অনুসারে সলিউশন প্রোভাইড করি। কারণ পানির প্রবলেমগুলি কোনো এক এক জায়গায় এক এক ধরনের প্রবলেম। কোথাও লবণাক্ততা বেশি, কোথাও পানিতে আর্সেনিক আছে, কোথাও আয়রন আছে, কোথাও ম্যাঙ্গানিজ আছে। আসলে প্রবলেমগুলি, প্রতিটা প্রবলেমেরই স্পেসিফিক কিছু সলিউশন আছে। তা আমরা ওইভাবে প্রবলেমগুলি অ্যাড্রেস করার চেষ্টা করি। ইভেন এক সময় আমাদের নৌবাহিনী যখন তারা সমুদ্রে যেত, তখন শোর থেকে তারা সুইট ওয়াটার বা ফ্রেশ ওয়াটার জাহাজে নিয়ে যেত। কিন্তু এটা একটা আনন্দের বিষয়, এটা বাংলাদেশ নৌবাহিনীর অনেকগুলি জাহাজে আমরা ডিস্যালিনেশন প্ল্যান্ট ইনস্টল করেছি। এখন আর তাদের শোর থেকে সুইট ওয়াটার নিয়ে যাওয়া লাগে না। তারা সমুদ্রের পানি সরাসরি বিশুদ্ধ করে ওটা তাদের দৈনন্দিন কাজে, জাহাজের কাজে ব্যবহার করতে পারে। অতএব টেকনোলজি ওয়াইজ আসলে আমাদের কাছে সব ধরনের টেকনোলজি আছে।
আচ্ছা, তাহলে তো বলা যায় যে শুধুমাত্র নগরেই না, আপনারা সমুদ্রের মধ্যেও নিজেদের যে অবস্থানটা সেটা শক্ত করে রেখেছেন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চান, যেহেতু নগর এলাকা আর গ্রামীণ এলাকা দুই এলাকার পানি কিন্তু দেখা যায় দুই রকম হয়, এই পানির বৈষম্যগুলো আপনারা আসলে কিভাবে দূর করতে কাজ করছেন? আমরা মানে প্রথমেই যেটা আগেই বললাম যে আসলে আমরা ফার্স্ট এটা আইডেন্টিফাই করি যে পানির প্রবলেমটা কি। যেমন কোথাও আয়রন বেশি, তাহলে আমার টার্গেট থাকবে ওখানে একটা আয়রন রিমুভাল প্ল্যান্ট বা আয়রন রিমুভাল ওয়াটার পিউরিফায়ার। কোথাও আছে যা ওয়াটার হাইলি মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন, মানে জীবাণু ঘটিত দূষণ অনেক বেশি, তাহলে কিভাবে জীবাণুমুক্ত করা যায়। কোথাও আছে যে কেমিক্যাল কন্টামিনেশন, যেমন ঢাকার আশেপাশে এলাকায় কেমিক্যাল কন্টামিনেশন বেশি, সেটার জন্য। এবং এই কারণে আমরা বলি যে আসলে বাইরে থেকে যে ওয়াটার পিউরিফায়ারগুলি আসে আসলে একই ধরনের ওয়াটার পিউরিফায়ার, আর আমাদেরগুলি হচ্ছে যে এই সেক্টরে আমরা যে দীর্ঘদিন কাজ করতেছি এবং ওভারঅল বাংলাদেশের কোন এরিয়ার পানির কি ধরনের সমস্যা এটা সম্পর্কে একটা সাম্যক ধারণা আছে, সেইটার বেসিসে আমরা ওয়াটার পিউরিফায়ার বা সলিউশন প্রোভাইড করি। এই কারণে আমি খুব প্রাউডলি বলতে চাই যে আমি আসলে ওয়াটার পিউরিফায়ার সেল করি না, আমি একটা সলিউশন সেল করি। আমার দায়িত্ব যে সেফ ওয়াটার নিশ্চিত করা। যাক, এখন এইটার পরেও দেখা যায় যে অনেক অঞ্চলের মানুষ আছে বা অনেক সুবিধাবঞ্চিত মানুষ যারা আছেন তারা দেখা যায় বিশুদ্ধ পানি ওরকমভাবে পাচ্ছেন না। তো অনেক যে প্রাকৃতিক ডিজিজগুলো হয়, পানিবাহিত যে রোগগুলো হয় সেগুলোতে তারা আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে বা হেপাটাইটিসের মতো রোগগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে আইডিয়া দিতে পারেন যে না, এইভাবে করে পানি পান করলে হয়তো বা বিশুদ্ধ পানির একটা সোর্স তারা পেতে পারে? যেটা হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে যদি বলি, যদি এই সেফ ওয়াটারের এক্সেস ওভারঅল যদি আমরা বাংলাদেশের কথা ভাবি, তাহলে এখনও আসলে সব এরিয়ায় সেফ ওয়াটার নিশ্চিত করা হয়নি। যদিও গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে, যে এসডিজি আছে, সেখানে তারা সব জায়গায় সেফ ওয়াটার নিশ্চিত করবে। এখন বাংলাদেশ গভর্নমেন্ট সহ অনেক ডোনার এজেন্সি এই সেক্টরগুলি নিয়ে কাজ করতেছে। তো এর পাশাপাশি মনে হয় যে গভর্নমেন্টের আরও কিছু পলিসি সাপোর্ট দরকার। আসলে এই যে আমরা যে ওয়াটার পিউরিফায়ারগুলি কাজ করতেছি, অলমোস্ট 18 কোটি 20 কোটি মানুষের জন্য, আমাদের মতো একটা কোম্পানি আসলে যথেষ্ট না এই সারা দেশ কাভারেজের জন্য। এখানে অনেকগুলি কোম্পানি এগিয়ে আসা দরকার, অনেকগুলি কোম্পানি তৈরি হওয়া দরকার। তো একটা যদি গভর্নমেন্টের পলিসি সাপোর্ট থাকতো তাহলে পরে এটা খুব সহজ হতো। কিন্তু এটা আনফর্চুনেটলি হলেও রিয়েলিটি হচ্ছে যে এই আমরা যে ওয়াটার পিউরিফায়ারগুলি বাংলাদেশে তৈরি করতেছি, আসলে আমার স্বপ্ন এটা খুব স্বল্প মূল্যে এটা সারা দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এগুলি ছড়িয়ে দেওয়া। এই ক্ষেত্রে আমরা একটা বাধার সম্মুখীন হচ্ছি যে ওয়াটার পিউরিফায়ার তৈরি করার জন্য যে র মেটেরিয়ালসগুলি প্রয়োজন হয়, সেই র মেটেরিয়ালসগুলির ডিউটি স্ট্রাকচারটা হাই। ইভেন অনেক ক্ষেত্রে আছে যে ফিনিশ প্রোডাক্টের থেকে র মেটেরিয়ালসের ডিউটি স্ট্রাকচার হাই। এই কারণে আসলে এখানে ইন্ডাস্ট্রিগুলি ওইভাবে ডেভেলপড হচ্ছে না। সেটা গভর্নমেন্ট যদি বিষয়গুলি আসলে যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আসলে পলিসি সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। আমরা গভর্নমেন্টের কাছ থেকে কোনো ফান্ড চাই না, গভর্নমেন্টের কাছ থেকে লোন চাই না, আমরা চাই যে একটা পলিসি সাপোর্ট। আসলে আমাদের দেশের মানুষ এটা বাই নেচার এটা ইনোভেটিভ মানুষ, রিস্ক নিতে পছন্দ করে। আপনি যদি একটা বিষয় নিশ্চিত করেন আপনার উৎপাদিত পণ্য এটা আপনি বাজারজাত করতে পারবেন, কস্ট ইফেক্টিভ ওয়েতে করতে পারবেন, তাহলে আসলে আর কিছুই লাগে না। আমি গভর্নমেন্টের কাছ থেকে ওই ধরনের একটা সাপোর্ট চাই। এবং তাহলে বিশ্বাস করি এই গ্রিন ডটের মতো অন্তত 10টা 20টা কোম্পানি এখানে তৈরি হবে এবং এটা কাভারেজ নিঃসন্দেহে সারা দেশের কাভারেজটা বাড়বে। আশা করছি সরকারও এটার জন্য সহযোগিতা করবে। আর জিনিস জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনিই বললেন যে ওয়াটার পিউরিফায়ার আসলে এখন একটা বিলাসবহুল পণ্যের মতো, কারণ সবাই যে কিনতে পারছে, সবাই এফোর্ড করতে পারছে এরকম না। সেক্ষেত্রে আপনাদের যে ওয়াটার পিউরিফায়ারটা আছে সেটা কি আসলে রেঞ্জের মধ্যে বা সাধারণ মানুষ থেকে শুরু করে যত উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক সবাই কি কিনতে পারবে, সামর্থ্য রাখে কিনা? আমি যদি 20 বছর আগের কথা ভাবি, আসলে আমার এই ক্যারিয়ারটা শুরু 1997 সাল থেকে। শুরুর দিকে আমরা বাইরে থেকে ওয়াটার পিউরিফায়ারগুলি ইম্পোর্ট করতাম। তখন এই 20 বছর বা 25 বছর আগে যে প্রাইসে ওয়াটার পিউরিফায়ার এখানে সেল করা হতো, আমরা এখন লোকাল প্রোডাকশন করার ক্ষেত্রে তার অলমোস্ট 25% কস্টে। আসলে যেটা হয়, প্রোডাক্টের সময়ের সাথে সাথে সব কিছুর কস্ট বাড়ে, কিন্তু একমাত্র ওয়াটার পিউরিফায়ার এই সেক্টরে যেটা আমরা সিগনিফিক্যান্ট ওয়েতে কস্ট
কমাইতে সক্ষম হয়েছি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার এই প্রোডাক্ট বেশি সেল করতে হবে, বেশি মানুষের কাছে পৌঁছাইতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে হবে, একটা অ্যাফোর্ডেবল প্রাইস আমাকে আনতে হবে। এটার জন্য আমি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি এবং সরকারের সামান্য একটু সাপোর্ট হলে এই যুদ্ধটা আরও একটু সাকসেসফুল, আরও একটু ত্বরান্বিত হবে। এই যে দেশের পণ্য আপনারা বানাচ্ছেন তারপর বিদেশে রপ্তানি হচ্ছে, আপনার কি মনে হয় যে এটা আসলে কতটুকু আমাদের রপ্তানি খাতে অবদান রাখবে বা কতটুকু কাজ করছেন আপনারা এটা নিয়ে? আসলে এখনো যদি আমরা মানে ফরেন কারেন্সি আর্নিং বা রপ্তানির কথা ভাবি, ওই একটা দুইটা সেক্টরের উপরে টোটালি ডিপেন্ডেন্ট। কিন্তু এটাও আসলে কোনো দেশের ইকোনমির জন্য সেফ না। এখানে রপ্তানির ক্ষেত্রে ডাইভার্সিফাইড অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানেও যেটা হচ্ছে যে যেটা দরকার, বারবার বলতেছি যে আসলে একটা সেক্টরের ডেভেলপমেন্টের জন্য এটা সরকারের সাপোর্ট দরকার। যেমন এই সেক্টরে যদি গ্লোবালি ভাবি, তো গ্লোবাল মার্কেটটা চাইনিজের দখলে। এটা কেন, এটাও আমি স্টাডি করছি। আমার ফাইন্ডিংস হচ্ছে যে একজন চাইনিজ ম্যানুফ্যাকচারার তার প্রোডাক্ট যদি তার কস্ট প্রাইসেও এক্সপোর্ট করে, সে ইনস্ট্যান্ট গভর্নমেন্টের কাছ থেকে একটা ক্যাশ ইনসেন্টিভ পেয়ে যাচ্ছে। সেই ইনসেন্টিভটা অলমোস্ট 30%। তো এটা হিউজ অ্যামাউন্ট। ইভেন সে তার কস্ট প্রাইসের থেকে যদি লেস প্রাইসেও এক্সপোর্ট করে, সেখান থেকেও সে বেনিফিট পাচ্ছে। এখন ওই ধরনের বেনিফিটটা যদি আমরাও একটু পাই, যে আমরা এক্সপোর্ট করলে ওখান থেকে বেনিফিট পাবো, তাহলে পরে আমি একজন চাইনিজ ম্যানুফ্যাকচারের সাথে ফাইট করতে পারবো, কম্পিট করতে পারবো। হ্যাঁ। আর গ্রিন ডট লিমিটেডের আর কি কি প্রোডাক্ট আছে আপনাদের? আসলে গ্রিন ডট লিমিটেড একটা কমপ্লিট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রতিটা সেক্টর এখানে টাচ করে। এখানে গ্রিন ডট লিমিটেড ছোট্ট হাউসহোল্ড পিউরিফায়ার থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই সবগুলি কাজ করে। আচ্ছা আচ্ছা। আপনাদের কিছু প্রোডাক্টের আমি নাম শুনেছিলাম, হিরন গ্র্যান্ড প্লাস বা হিরন রিলেভেন্ট, আর এগুলো আসলে কি ছিল? হিরন এটা ওয়াটার পিউরিফায়ারেরই, আমাদের ওয়াটার পিউরিফায়ারের আমাদের একটা ব্র্যান্ড। হিরন ব্র্যান্ডটা যেটা হচ্ছে যে অন্যান্য ব্র্যান্ডের থেকে এটার ইউনিকনেস, এর R&D আমাদের। এবং এটা বাংলাদেশের কন্টেস্টে কি ধরনের ওয়াটার কোয়ালিটি, কি ধরনের প্রবলেম, এটাকে কিভাবে কস্ট ইফেক্টিভ টেকনিক্যালি এটাকে অ্যাড্রেস করা যায়, এই বিষয়গুলি মাথায় রেখে হিরনের প্রতিটা প্রোডাক্ট ডিজাইন করা। আর আপনি যেটা বললেন যে এটা অ্যাফোর্ডেবল প্রাইস, এটাও আমরা একটা প্রাইম কনসার্ন হিসেবে আমরা নিই। শুধুমাত্র ধনী মানুষগুলি, শুধুমাত্র সমাজের যারা সুবিধাজনক পজিশনে আছে, শুধুমাত্র তাদের জন্য হিরন প্রোডাক্টটা ডিজাইন করা না। হিরন প্রোডাক্ট সমস্ত বাংলাদেশের মানুষের জন্য ডিজাইন করা, যেন সবাই এটা ইউজ করতে পারে, সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে। যাক, আমরাও তাহলে কিনবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, আপনারা ধরেন আমি একটা ওয়াটার পিউরিফায়ার কিনতে যাচ্ছি, তো আমার কি কি বিষয় খেয়াল রাখা উচিত? যেমন ফার্স্ট যেটা খেয়াল রাখা উচিত যে আপনি ফার্স্ট কনসিডার করবেন যে আমার ওয়াটারের প্রবলেমটা কি। তারপরে যে প্রোডাক্টটা ওই প্রবলেমটা প্রপারলি অ্যাড্রেস করতে সক্ষম কিনা। দ্বিতীয়ত আসলে ওয়াটার পিউরিফায়ারের যে অপারেটিং কস্ট, কারণ ওয়াটার পিউরিফায়ার আর অন্য কনজিউমার প্রোডাক্টের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে এর মাঝে অনেকগুলি ফিল্টার থাকে, অনেকগুলি কম্পোনেন্ট থাকে, যেটা এগুলি চেঞ্জ করতে হয়। এটার অ্যাভেলেবিলিটি এটা মানে আছে কিনা। আপনি একটা পিউরিফায়ার কিনলেন, 6 মাস পর একটা ফিল্টার চেঞ্জ করতে হবে, ফিল্টারটা আপনি পাচ্ছেন না। দ্বিতীয়ত ওই ফিল্টারটার কস্ট কত। অনেক প্রোডাক্টই বাংলাদেশে আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কম, একটা প্রোডাক্টের দাম কম, তো ইয়ারলি ওই প্রোডাক্টের মেনটেনেন্স বাবদ, ফিল্টারের প্রাইস, দ্য কার্টিজের প্রাইস, তার ইলেকট্রিক পার্টসের প্রাইস অনেক বেশি। এটা আছে যে অনেক সময় আছে যে এটা অ্যাফোর্ডেবল হয় না। এবং আমি অনেক ক্লায়েন্ট পাইছি যে তারা অন্য ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার ইউজ করছে, 1 বছর 2 বছর পর দেখতেছে যে তার অপারেটিং কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে, তারা আমাদের কাছে নক করে। হয় ওই প্রোডাক্টটাকে কিছু মডিফাইড করে আমাদের ফিল্টার, আমাদের কার্টিজগুলি ইউজ করা যায় কিনা, দ্বিতীয়ত ওইটা বাদ দিয়ে নতুন আমাদের পিউরিফায়ার তারা ইনস্টল করতেছে। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ওই কার্টিজগুলি আমরা বাংলাদেশে বানাচ্ছি, ওই অ্যাক্সেসরিজগুলি আমরা বাংলাদেশে বানাচ্ছি, অতএব এটার অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নাই। এটা প্রাইস, এটা রিজনেবল, সার্ভিসের জন্য ম্যান পাওয়ার অ্যাভেলেবল। কারণ আপনি যখন একটা পানিতে অভ্যস্ত হবেন, তখন ধরেন একদিন আপনার পিউরিফায়ারটা নষ্ট হয়ে আছে, এটা আপনাকে কত দ্রুত পিউরিফায়ারটা আবার ওয়ার্কেবল হবে এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নাহলে 3 দিন হঠাৎ করে রাত্রের বেলায় নষ্ট হয়ে গেল, আপনি সকালে উঠেই যেন আপনার পিউরিফায়ারটা ওকে পান,
এটা আপনাকে মাথায় রাখতে হবে। আফটার সেল সার্ভিস, এই কারণে আফটার সেল সার্ভিসটা অ্যানাদার কনসিডারেবল। এটাই আমি জিজ্ঞাসা করতাম যে আসলে আপনারা আফটার সেল সার্ভিসটা আসলে কিভাবে দিচ্ছেন। আর বারবার আমি একটা কথাই বলি যে যেহেতু দক্ষিণাঞ্চলের পানি লবণাক্ত অনেক বেশি, আয়রন অনেক বেশি থাকে, বা ধরেন ওইখানে ডিপ টিউবওয়েল বসালে অনেক বেশি যে কাজ করে এরকম না, বৃষ্টির পানি তারা ধরে খাচ্ছে বা হচ্ছে ফিটকিরি ব্যবহার করছে, কিন্তু এই প্রসেসগুলো কি আসলে কার্যকর? আসলে যেটা হচ্ছে যে এই মানে একেবারে ওখানে অপশন নাই, তাই এই জিনিসগুলি আসলে করা হচ্ছে, এটা পুরোপুরি কার্যকর না। বৃষ্টির পানি ইনস্ট্যান্ট যখন বৃষ্টি হয় ওই পানিটা তখন কনজিউম করলে তখন সেফ ওয়াটার হিসেবে থাকে। তো ওই বৃষ্টির পানিটা যখন দীর্ঘদিন 6 মাস ওটাকে স্টোরেজ করা হয়, তাহলে এখানে মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন হতে পারে। কিন্তু আসলে ওখানে তো অপশন নাই, এই কারণে এইগুলি ইউজ করা হচ্ছে। আসলে পুরোপুরি সেফ না, এটা জাস্ট মন্দের ভালো বলতে পারেন। আচ্ছা, সর্বশেষ আমি জানতে চাচ্ছিলাম এই যে গ্রিন ডট লিমিটেড দিয়ে, এটা নিয়ে আপনার স্বপ্নটা কি? আসলে আমার স্বপ্ন যে গ্রিন ডট লিমিটেড একটা গ্লোবালি রিনিউয়ান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হিসেবে একদিন বিকাশ করবে। যে আমাদের যে ব্র্যান্ডগুলি আছে, আমরা এখন ন্যাশনাল লেভেলে কাজ করতেছি, এটা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে। আর আসলে এই ওয়াটার পিউরিফায়ারের মার্কেটটা অনেক বড়। আপনি যদি একটা ট্রেন্ড আপনি মার্কেটে এই মুহূর্তে খেয়াল করেন, যেসব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলি কনজিউমার ইলেকট্রনিক্স বানায়, যেমন এলজি, যেমন স্যামসাং, এরা সবাই কিন্তু এই ওয়াটার পিউরিফায়ার সেগমেন্টে এরা আসছে। তার মানে মার্কেটটা গ্রো করতেছে। এবং আমি চাই যে এই গ্রিন ডট লিমিটেড এই হিরোন ব্র্যান্ডটা নিয়ে এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলির সাথে ফাইট করে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা শক্ত পজিশন দখল করবে। সর্বশেষ, সরকার যদি নীতিগত সহায়তা করে তাহলে কি মনে হয় ওয়াটার পিউরিফায়ার আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে এটা কতটুকু এগিয়ে যাবে? অনেক, এটা আমি মনে করি যে এটা একটা বুমিং সেক্টর হিসেবে হতে পারে। এটা আমাদের দেশের জনসংখ্যার হিসেবে মার্কেটটা একেবারে ছোট নয়, অনেক বড় মার্কেট। এখানে এক্সপ্লোর করবে, তারপর এটা এক্সপোর্টের একটা আপার সম্ভাবনা আছে। ইভেন যে ইন্টারন্যাশনালি বড় বড় ব্র্যান্ড যেগুলি আছে, আমাদের দেশে গার্মেন্টসের ক্ষেত্রে কি হচ্ছে, অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাদের এখানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে নিচ্ছে, তাদের ড্রয়িং ডিজাইন তাদের এই অনুসারে। সেটা ওয়াটার পিউরিফায়ার ক্ষেত্রে হতে পারে যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমার এখানে লোকাল ম্যানুফ্যাকচারের কাছ থেকে তার ব্র্যান্ডে তার ডিজাইনে এটা প্রোডাক্ট তৈরি করে এটা গ্লোবালি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট, এটা গ্লোবালি এটা অ্যাভেলেবল হবে, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটা সাকসেসফুলি হবে। এটাই আমরাও সবাই এটাই চাই যে আমাদের দেশের যে পণ্যগুলো আছে, দেশীয় ট্যাগ নেওয়া যে পণ্যগুলো, সেগুলো যাতে বিদেশে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আসলে গৌরবান্বিত করে, এটাই আমরা আসলে চাই। তো ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং না জানা অনেক কথা আপনার কাছ থেকে জেনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ কালের কণ্ঠকে। থ্যাংক ইউ। দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের আয়োজন, তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কালের কণ্ঠের সাথেই থাকবেন।